রাতের আকাশে কালো সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি প্রাইভেট জেট। ভেতরে ঝকঝকে আলো, দামি ওয়াইন, হাসি, আলাপ, আর জানালার বাইরে নিস্তব্ধ অন্ধকার। এই জেটকে কেউ ডাকত ললিতা এক্সপ্রেস। একসময় এটি ছিল ক্ষমতা ও বিলাসের প্রতীক। আজ এটি হয়ে গেছে বৈশ্বিক কেলেঙ্কারির চিহ্ন। হাজার হাজার কিলোমিটার দূরে একটি নির্জন দ্বীপ, লিটল সেন্ট জেমস, যাকে স্থানীয়রা বলতো পেডো আইল্যান্ড। সেখানে কি ঘটেছিল? কারা যেত? কেন বিচার আটকে ছিল? আর কেনই বা আছে গোপন নথি বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে? অ্যাপস্টেইন নথি শুধু একজন অপরাধীর গল্প নয়, এটি আধুনিক বিশ্বের ক্ষমতা, নৈতিকতা, টাকা, রাজনীতি ও ন্যায় বিচারের এক ভয়াবহ আয়না। রহস্যের আজকের পর্বে আপনি শুনছেন শুধু একটি কাহিনী নয়, আপনি শুনছেন একটি যুগের লুকোনো সত্যের শব্দ। এপস্টেইন নথি বলতে আসলে একক কোনো ফাইল বোঝায় না। এটি বহু বছর ধরে জমে থাকা আদালতের রেকর্ড, মামলার জবানবন্দি, ফ্লাইট লগ, ইমেইল, আর্থিক লেনদেন, ছবি, ভিডিও এবং তদন্তকারীদের নোটের সমষ্টি। এই নথির কেন্দ্রবিন্দুতে আছেন জেফ্রি অ্যাপস্টেইন, একসময় ওয়াল স্ট্রিটের রহস্যময় অর্থপতি, যিনি ব্যাংক, হেজ ফান্ড, রাজনীতিবিদ ও সামাজিক আভিজাতদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু তার বিলাসবহুল জীবনের আড়ালে ছিল একটি ভয়ঙ্কর যৌন শোষণ নেটওয়ার্ক, যেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টার্গেট করা হতো, প্রলুব্ধ করা হতো এবং পরিকল্পিতভাবে নির্যাতন করা হতো। তদন্তে দেখা যায় অ্যাপস্টেইনের প্রধান কেন্দ্র ছিল ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপ লিটল সেন্ট জেমস। সেখানে বিলাসবহুল ভিলা, ব্যক্তিগত সৈকত, মেডিকেল রুম, এমনকি গোপন কক্ষও ছিল। ভুক্তভোগীরা বলেছেন তাদেরকে চাকরি, স্কলারশিপ বা মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে সেখানে নেওয়া হতো। পরে তারা বুঝতে পারত এটি ছিল একটি সংগঠিত শোষণ ব্যবস্থা, যেখানে ক্ষমতাবান অতিথিরা নিয়মিত আসতেন। এই নেটওয়ার্কে এপস্টেইন একা ছিলেন না, তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন গিজলেন ম্যাক্সওয়েল, ব্রিটিশ সামাজিক অভিজাত পরিবার থেকে আসা এক নারী, যাকে অনেকেই রিক্রুটার হিসেবে চিহ্নিত করেছেন। ম্যাক্সওয়েল মেয়েদের খুঁজে বের করতেন, তাদের বিশ্বাস অর্জন করতেন এবং ধীরে ধীরে এপস্টেইনের জগতে টেনে নিতেন। 2021 সালে তিনি মানব পাচার ও যৌন শোষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন, যা এপস্টেইন নথির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। এপস্টেইন নথির সবচেয়ে আলোচিত অংশ হল ফ্লাইট লগ, যেখানে ললিতা এক্সপ্রেস নামের জেটে যাত্রীদের তালিকা পাওয়া যায়। এসব লগে রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, বিজ্ঞানী, গণমাধ্যম ব্যক্তিত্ব, এমনকি কিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির নাম দেখা গেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নাম থাকা মানেই অপরাধী হওয়া নয়। অনেকেই বলেছেন তারা কেবল একবার ভ্রমণ করেছেন বা সামাজিক অনুষ্ঠানে গেছেন এবং তারা কোনো অপরাধে জড়িত ছিলেন না। তাই নথিকে প্রমাণ হিসেবে ব্যবহার করতে গেলে সতর্ক বিশ্লেষণ জরুরি। যৌন কেলেঙ্কারির ধরন ছিল অত্যন্ত সংগঠিত। ভুক্তভোগীদের বর্ণনায় দেখা যায় অ্যাপস্টেইন ও তার সহযোগীরা চেইন রিক্রুটমেন্ট পদ্ধতি ব্যবহার করতেন। এক ভুক্তভোগীকে দিয়ে অন্য মেয়েদের আনতে বলা হতো, বিনিময়ে সামান্য অর্থ বা উপহার দেওয়া হতো। অনেক মেয়েই ছিল দরিদ্র পরিবার থেকে আসা বা মানসিকভাবে দুর্বল অবস্থায় থাকা। এই পদ্ধতি মানব পাচারের আধুনিক রূপ হিসেবে বিবেচিত হয়। অ্যাপস্টেইন নথি 2024 সালে আংশিকভাবে প্রকাশিত হলে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। হাজার হাজার পৃষ্ঠা উন্মুক্ত হয়, যেখানে সাক্ষীর জবানবন্দি, আদালতের নোট এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তবে অনেক নাম এখনও লাল কালিতে ঢেকে রাখা, যা নিয়ে বিতর্ক চলছে। নাগরিক সমাজের দাবি হলো সব নাম প্রকাশ করতে হবে। অন্যদিকে আইনজীবীরা বলছেন নিরপরাধ ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। বিশ্বের এলিটদের সম্পৃক্ততা নিয়ে কথা বলতে গেলে দেখা যায় এপস্টেইনের নেটওয়ার্ক ছিল বহুমাত্রিক। রাজনৈতিক এলিট, কিছু সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তার নাম বিভিন্ন নথিতে এসেছে। কেউ কেউ সামাজিক অনুষ্ঠানে গেছেন, কেউ আর্থিক যোগাযোগ রেখেছেন, আবার কারো বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই। আর্থিক এলিট, বড় ব্যাংক, বিনিয়োগকারী ও হেজ ফান্ড ম্যানেজারদের সঙ্গে এপস্টেইনের গভীর সম্পর্ক ছিল। তার সম্পদের উৎস, কর স্বর্গ, অফশোর অ্যাকাউন্ট, এসব নিয়ে এখনও তদন্ত চলছে। একাডেমিক ও বৈজ্ঞানিক এলিট,
কিছু বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে তার দাতব্য অনুদানের সম্পর্ক ছিল, যা প্রশ্নের মুখে পড়েছে। সামাজিক ও সাংস্কৃতিক এলিট, সেলিব্রিটি, মিডিয়া মোগল ও ফ্যাশন জগতের মানুষের সঙ্গে তার ওঠা বসা ছিল। যদিও সবাই অপরাধে জড়িত ছিলেন না, আইনগত দিক থেকে এপস্টিন নথি বড় মোড় ঘুরিয়েছে। 2008 সালে তিনি ফ্লোরিডায় হালকা শাস্তি পান একটি বিতর্কিত চুক্তির মাধ্যমে, যেখানে অনেক ভুক্তভোগীকে উপেক্ষা করা হয়েছিল। এই প্লেয়া ডিল এখন বিচার ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হিসেবে দেখা হয়। পরবর্তীতে 2019 সালে তাকে আবার গ্রেপ্তার করা হলে তিনি কারাগারে মারা যান। যা আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে বিতর্ক এখনও থামেনি। মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত শক্তিশালী। অনুসন্ধানী সাংবাদিকরা বছরের পর বছর ধরে এপস্টিনের নেটওয়ার্ক উন্মোচনের চেষ্টা করেছেন। মায়ামি হেরাল্ড থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সবাই নথি বিশ্লেষণ করেছে। ডিজিটাল যুগে সাধারণ মানুষও অনলাইনে ডেটা যাচাই করছে, যা স্বচ্ছতার নতুন সংস্কৃতি তৈরি করছে। ভুক্তভোগীদের জন্য এই নথি শুধু বিচার নয়, মর্যাদা ফিরে পাওয়ার লড়াই। অনেক নারী বলেছেন তারা বছরের পর বছর নীরব ছিলেন ভয়ের কারণে। এখন আদালতে কথা বলার সাহস পাচ্ছেন। একাধিক দেশে মানব পাচার বিরোধী আইন কঠোর হচ্ছে। বিশেষ আদালত গঠনের আলোচনা চলছে, যা ইতিবাচক পরিবর্তন। অর্থনৈতিকভাবে এপস্টিন নথি কর ফাঁকি ও অবৈধ অর্থ প্রবাহের চিত্র উন্মোচন করেছে। তার অফশোর নেটওয়ার্ক দেখিয়েছে কিভাবে ধনীরা আইনের ফাঁক ব্যবহার করে সম্পদ লুকাতে পারে। এর ফলে অনেক দেশ আর্থিক স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ভালো। ভূ রাজনৈতিকভাবে এটি পশ্চিমা ক্ষমতার নৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু একই সঙ্গে সংস্কারের সুযোগও তৈরি করেছে। অনেক সরকার এখন বিচার ব্যবস্থার স্বাধীনতা জোরদার করার কথা বলছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা দ্রুত তদন্ত করা যায়। প্রযুক্তির দিক থেকেও এপস্টিন নথি যুগান্তকারী। ওপেন সোর্স ইনভেস্টিগেশন, ডেটা অ্যানালাইটিক্স ও এআই ব্যবহার করে নাগরিকরা নিজেই তথ্য বিশ্লেষণ করছে। এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যেখানে সত্য শুধু সরকারের হাতে থাকে না। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি শিক্ষণীয়। দুর্বল প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রভাব একত্র হলে কিভাবে মানবাধিকার লঙ্ঘন বাড়ে, এটি তার স্পষ্ট উদাহরণ। কিন্তু একই সঙ্গে এটি আশার বার্তা দেয়। নাগরিক সমাজ জেগে উঠলে সত্য বেরিয়ে আসে। শিক্ষাক্ষেত্রে এর প্রভাব পড়ছে। বিশ্ববিদ্যালয়গুলো এখন মানবাধিকার, নৈতিকতা ও ক্ষমতার সম্পর্ক নিয়ে নতুন কোর্স চালু করছে। তরুণরা শুধু প্রযুক্তি নয়, মূল্যবোধও শিখছে। আইন প্রণেতারা নড়ে চড়ে বসেছেন। অনেক দেশে অনলাইন শোষণ, মানব পাচার ও যৌন অপরাধের বিরুদ্ধে নতুন আইন প্রস্তাবিত হচ্ছে। লক্ষ্য শুধু শাস্তি নয়, প্রতিরোধ। সাংস্কৃতিকভাবে এপস্টিন নথি চলচ্চিত্র, বই ও ডকুমেন্টারির বিষয় হয়ে উঠেছে। শিল্পীরা এই গল্পের মাধ্যমে ক্ষমতা ও নৈতিকতার দ্বন্দ্ব তুলে ধরছেন, যা সমাজকে ভাবতে শেখায়। তবু অনেক অধ্যায় এখনও অজানা। প্রতিদিন নতুন তথ্য বেরোচ্ছে, নতুন বিতর্ক তৈরি হচ্ছে, নতুন মামলা হচ্ছে। বিচার চলমান, তদন্ত চলমান, আর সমাজ ধীরে ধীরে বদলাচ্ছে। কিন্তু এই পরিবর্তন মসৃণ নয়। এটি সংঘর্ষ, চাপ, দর কষাকষি ও ক্ষমতার টানাপোড়েনের ভেতর দিয়ে এগোচ্ছে। এপস্টিন নথির একটি গভীর দিক হলো এটি দেখিয়ে দিয়েছে আধুনিক ক্ষমতার জগতে অপরাধ আর প্রভাব কতটা জড়াজড়ি করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বড় কর্পোরেশন, রাজনৈতিক দাতা ও আইন প্রণেতাদের সঙ্গে এপস্টিনের আর্থিক সম্পর্ক ছিল এমনভাবে জটিল যে সাধারণ তদন্তকারীদের জন্য সত্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফলে শুধু একজন অপরাধীর বিচার নয়, পুরো ব্যবস্থাটিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এই নথি। নতুন করে আলোচনায় এসেছে ইমিউনিটি সংস্কৃতি, যেখানে প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন আইনের ধরাছোঁয়ার বাইরে থাকেন। এপস্টিন মামলায় দেখা গেছে ক্ষমতাবান মানুষরা ব্যক্তিগত সম্পর্ক, দাতব্য অনুদান, রাজনৈতিক অনুকম্পা ও আইনি কৌশল ব্যবহার করে নিজেদের রক্ষা করতে চেয়েছেন। কিন্তু নথি ফাঁসের পর সেই দেয়াল ভেঙে পড়তে শুরু করেছে। ভুক্তভোগীদের পুনর্বাসন এখন একটি বড় নীতিগত প্রশ্ন। অনেক নারী আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন, কিন্তু মানসিক ট্রমা রয়ে গেছে। একাধিক দেশে বিশেষ কাউন্সেলিং প্রোগ্রাম, লিগ্যাল এইড এবং সুরক্ষা ব্যবস্থা চালু হয়েছে, যা একটি ইতিবাচক পরিবর্তন। সরকারগুলো বুঝতে শুরু করেছে বিচার মানে শুধু শাস্তি নয়, ভুক্তভোগীদের মর্যাদা ফিরিয়ে দেওয়াও জরুরি।
আন্তর্জাতিক স্তরে এপস্টিন নথি মানব পাচার বিরোধী সহযোগিতা জোরদার করেছে। ইন্টারপোল, ইউরোপোল ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা এখন তথ্য বিনিময় বাড়াচ্ছে। সীমান্ত পেরিয়ে অপরাধী নেটওয়ার্ক ভাঙতে যৌথ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এটি ধীর প্রক্রিয়া, কিন্তু আগের তুলনায় অনেক বেশি সমন্বিত। ডিজিটাল নজরদারির বিষয়টিও সামনে এসেছে। অনলাইন প্ল্যাটফর্মগুলো শিশু সুরক্ষা, সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তকরণ ও মানব পাচার বিরোধী অ্যালগোরিদম শক্তিশালী করছে। নাগরিক স্বাধীনতা ও গোপনীয়তার প্রশ্ন থাকলেও নিরাপত্তার স্বার্থে নতুন ভারসাম্য খোঁজা হচ্ছে। রাজনৈতিকভাবে কিছু দেশ নিজেদের অতীত ভূমিকা পর্যালোচনা করছে। যেসব নেতা বা প্রতিষ্ঠান এপস্টিনের সঙ্গে সম্পর্ক রেখেছিল তারা এখন ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছে। এতে স্বচ্ছতার সংস্কৃতি বাড়ছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক সংকেত। শিক্ষা ব্যবস্থায় ক্ষমতা ও নৈতিকতা বিষয়ক আলোচনা বেড়েছে। তরুণ প্রজন্ম এখন শুধু কেলেঙ্কারি দেখে ক্ষুব্ধ হচ্ছে না, তারা ব্যবস্থা বদলের দাবি তুলছে। বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার ক্লিনিক, অনুসন্ধানী সাংবাদিকতা কোর্স ও নাগরিক অধিকার আন্দোলন জোরদার হচ্ছে। সাংস্কৃতিক পরিসরেও পরিবর্তন স্পষ্ট। সিনেমা, বই, পডকাস্ট ও ডকুমেন্টারিতে এপস্টিন নথি নতুন ধরনের গল্প তৈরি করছে, যেখানে ভুক্তভোগী কেন্দ্রে থাকে, অপরাধী নয়। এতে সমাজের সংবেদনশীলতা বাড়ছে। সব মিলিয়ে এপস্টিন নথি শুধু অতীতের অন্ধকার নয়, ভবিষ্যতের দিক নির্দেশও। এটি আমাদের শেখাচ্ছে ক্ষমতা যত বড়ই হোক, সত্য একদিন বেরিয়ে আসবে। আর ঠিক এখান থেকেই গল্প এগোতে থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন এপস্টিন নথি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।